ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি রিফাত তাসনৌভা। বাংলাদেশের খাদ্য সংস্কৃতির একটি বড় অংশ রেস্তোরাঁ খাতের উপর নির্ভরশীল। রেস্তোরাঁয় খেতে গেলে খাবারের বিলের উপর 15% মূল্য সংযোজন কর বা ভ্যাট দিতে হবে এমন নীতিগত সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের, যা এতদিন শীততাপ নিয়ন্ত্রিত রেস্তোরাঁয় ছিল মাত্র 5%। এই ভ্যাট বৃদ্ধির ফলে কিভাবে ব্যবসায়ীরা পরিস্থিতি সামাল দিবেন, সাধারণ মানুষের এই বাড়তি ব্যয় বহনে প্রস্তুত কিনা, আর সরকারের এই নীতির পেছনে যুক্তি বাকি, এসব নিয়েই আজ আমাদের তালিকাতার আলোচনার বিষয় রেস্তোরাঁয় ভ্যাট বাড়ালে ক্ষতি কি। আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান এবং কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি এস.এম. নাজির হোসেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের তালিকাতায়। প্রথমেই আমি একটু জনাব ইমরান আপনার কাছে যেতে চাই, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে এই খাতের সাথে সংশ্লিষ্ট এবং ব্যবসাও করছেন। বর্তমানে খাদ্যের কাঁচামাল এবং গ্যাসের আমরা জানি যে গ্যাসের তীব্র সংকট রয়েছে এবং কাঁচামালের দামও বৃদ্ধি রয়েছে। এরকম পরিস্থিতিতে সরকারের এই যে বাড়তি ভ্যাটের যে সিদ্ধান্ত, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? জি, আমরা ধন্যবাদ জানাই আপনাকে আমাদেরকে এই সময়ে ক্রান্তিকালের সুযোগ দেওয়ার জন্য, কথা বলতে দেওয়ার জন্য। বেসিক্যালি করোনার পর থেকে এই সেক্টরটা চরম হতাশাজনক অবস্থায় আছে এখন পর্যন্ত। এরপরে ধরেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ফলে যে বাজার পরিস্থিতি, সেই বাজার পরিস্থিতি কিন্তু এখনো ঠিক হয় নাই। দক্ষিণ এশিয়ার সবচাইতে মূল্যস্ফীতি আমাদের দেশে, এখন 13% মূল্যস্ফীতি সরকারি হিসাবে, কিন্তু আমরা মনে করি এই মূল্যস্ফীতি 30%-এর উপরে। কিন্তু এরপরে যেই জুলাইয়ের যেই গণ আন্দোলনের মুখে 4 মাস কিন্তু আমরা ব্যবসা হয় নাই বললে চলে। এখন পর্যন্ত আপনার ল অ্যান্ড অর্ডার ঠিক হয় নাই, এখন পর্যন্ত অনেক ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়ে গেছে, বহু মানুষ বেকার, স্বাভাবিক পরিস্থিতি ঠিক হয় নাই। এর পরিপ্রেক্ষিতে আইএমএফ এর প্রেসক্রিপশনে সরকার যে হঠকারী সিদ্ধান্ত নিল উইদাউট এনি কনসার্ন, কারোর সাথে কথা বলে নাই, আমাদের স্টেক হোল্ডার কারোর সাথে আলোচনার প্রয়োজন মনে করে নাই, তারা হঠাৎ করে বললো যে 3 গুণ বাড়ালো ভ্যাট। এখন আমার কথা হচ্ছে যে ভ্যাটের আমরা 2022 সালে আমাদের আন্দোলন বলেন, আমাদের সংগ্রাম বলেন, আমাদের আলোচনা বলেন, পরিপ্রেক্ষিতে আমরা বলেছিলাম ভ্যাটের হার কমালে ভ্যাট আদায় বাড়বে। এই ভ্যাটের হার 15 থেকে 2 ধাপে কমিয়ে ভ্যাটের হার 5 করা হয়েছিল। আমরা গত বছর আবেদন করেছি ভ্যাটের হার 3 করার জন্য। সেটা না করে এই গত বছর এনবিআর চেয়ারম্যান বলেছিলেন যে 19% ভ্যাট আদায় বেশি হয়েছে ভ্যাট হার কমানোর ফলে। তো এরপরে হঠাৎ করে কি হলো, বছরের মাঝখানে, অর্থ বছরের মাঝখানে এসে কথা নাই বার্তা নাই 15% ভ্যাট চাপিয়ে দেওয়া হলো সরকার বাংলাদেশের মানুষের উপরে। এতে আমাদের ব্যবসা তো বন্ধ হবেই, আমাদের প্রতিদিন ক্লায়েন্টদের সাথে একটা বিরূপ সম্পর্ক তৈরি হবে। তা না হলে কোনো প্রকার মানে বাস্তবতা বিবর্তিত ডিসিশন নেওয়া আমরা আসলে এটা কোনোভাবে রেস্তোরাঁ মালিক সমিতি মেনে নিতে পারছি না। এবং আমরা অচিরে এই সমস্ত রেস্তোরাঁ মালিক সমিতি, মিষ্টি মালিক, অন্যান্য সমিতি আমাদের সাথে যোগাযোগ করেছে, আমরা সবার সাথে যোগাযোগ রক্ষা করেছি। সবাই চাচ্ছে আমরা যত একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারে জানাবো। আমরা আজকে চিঠি পাঠিয়েছি, সরকার দেখি কি ব্যবস্থা নেয়। যদি সরকার এর বাইরে যদি জোর করে চাপিয়ে দেয়, তাহলে আমরা সারা বাংলাদেশে ধর্মঘটে যাব, একটা প্ল্যান করছি আমরা। জি জি, অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে আপনাদের জন্য ব্যবসা পরিচালনা করা বেশ কঠিন হয়ে পড়বে। জনাব নাজির হোসেন, আপনার কাছে একটু যেতে চাচ্ছি। সরকার ভ্যাট বাড়ানোর জন্য যে সিদ্ধান্তটা নিয়েছেন, জনাব ইমরান কিন্তু আমাদেরকে বলেছেন যে রাজস্ব আহরণের বিষয়টা, আপনি কি মনে করেন যে এতে রাজস্ব আহরণ বাড়বে সরকারের? না, ধন্যবাদ। আসলে সরকারের রাজস্ব বাড়বে কিনা সেটা তো ধরেন সরকারের ডিপার্টমেন্টগুলি দেখবে, এবং ইমরান ভাই তো একটু আগে বললেন যে এটা যদি হারটা কমানো হয় তাহলে কিন্তু আদায়ের হারটা বাড়বে। তো এখন যেটা আমরা দেখছি যে আসলে এই সময়টাতে বছরের মধ্যখানে এসে এই যে রিঅ্যাডজাস্টমেন্ট বা যেটা নতুন করে প্ল্যান করা বা বাড়ানো বৃদ্ধি করা, এরকম বিষয়গুলো কিন্তু আগে এরকম দেখা যায় নাই। তো সেক্ষেত্রে এই যে মূল্যস্ফীতির কথা ইমরান ভাইও বললেন, আমরাও বলতেছি, সেটা হলো যে আসলে এই সময়টাতে এসে যে সমস্ত পণ্যগুলির ক্ষেত্রে ভ্যাট বাড়ানো হয়েছে, এটা সবগুলি কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয়, অতি প্রয়োজনীয় পণ্যের বিষয়। তো অতি প্রয়োজনীয় বিষয়গুলোর ক্ষেত্রে যখন আপনি এটার কস্টিংটা বাড়াবেন, তখন কিন্তু স্বাভাবিক এটা নেতিবাচক প্রভাব পড়বে। আর একটা জিনিস হলো যে এটা আপনি খেয়াল করছেন, আমাদের ব্যাট কিন্তু ব্যবসায়ীরা দেন না। ব্যাট উনি ব্যাট ট্যাক্স যাই ধরেন সবগুলি তো ক্যালকুলেশন করে তারপর ব্যবসার যে কস্টিং এটা ধরবেন। তো এইটা আলটিমেটলি তো ভোক্তাকেই দিতে হবে। তো ভোক্তার যে এখন সাফারিংস এর মধ্যে আমরা আছি, নিত্য প্রয়োজনীয় সবগুলি পণ্যেরই দাম বৃদ্ধি, শুধুমাত্র এখন সবজি ছাড়া অন্য সবগুলি পণ্যেরই দাম বৃদ্ধি। মানুষ এমনিতেই খুবই কঠিন বাস্তবতার মুখোমুখি। সেই জায়গাতে এই যে কতগুলি পণ্যের
উপরে আবার নতুন করে ব্যাট রিঅ্যাডজাস্টমেন্ট যেটা করানো হচ্ছে, তো এটা আমার মনে হয় যে এটা এই সময়টাতে এটা মানে করাটা সঠিক হয় নাই। আর আপনার প্রশ্নের বেলায় যদি বলি যে আসলে মানে আদায়ের হারের জন্য আমরা যেটা বলছি সেটা হচ্ছে আসলে এখানে যে অনাদায়ের যে হার, অনাদায়ের যে প্রক্রিয়াগুলি আছে এগুলো এগুলো কিন্তু আসলে বন্ধ করা দরকার। যেমন ধরেন আপনি ওই যে আমাদের ব্যাট বা ট্যাক্স যিনি প্রদান করেন সর্বোচ্চ, তিনি হলেন ওই জর্দার বিড়ি ফ্যাক্টরির মালিক। তাহলে আমাদের এখানে হাজার হাজার কোটিপতি ওরা কোথায়? তো এগুলা তো মানে যদি যথাযথভাবে মানে ব্যাট ট্যাক্স গুলো আদায় হতো তাহলে তারাই তো বড় ব্যবসায়ীরাই কিন্তু এই তালিকার প্রথম দিকে থাকতেন। তো আমরা যেটা দেখছি আসলে এখানে ব্যাট আদায় বা ট্যাক্স আদায়ের যে নেট জাল আছে সেখানে ছিদ্র বড়গুলি আছে, যেখান থেকে ফাঁকি রোধ করা যাচ্ছে না। তো ফাঁকিটা রোধ করতে পারলে কিন্তু আসলে এই বাড়ানোর বৃদ্ধির যে যুক্তিকতা ওনারা দেখিয়েছেন সেটা কিন্তু করা লাগতো না। আইএমএফ এর পরামর্শ হোক আর যার পরামর্শই হবে হোক না কেন, আমরা মনে করি যে এখানে আসলে এই ফাঁকির প্রবণতাটা জি বন্ধ জনাব করা, নাজির, এটা এই পর্যায়ে আমি একটু করা জনাব ইমরান আপনার কাছে একটু জানতে চাচ্ছি, জনাব নাজির যে বিষয়টির কথা বললেন আপনি কি তার সাথে একমত? জি অবশ্যই আমি একমত। এরপরে আমি একটা যুক্ত করব, সেটা হচ্ছে আমরা বহু বছর ধরে বলে আসছি যে আমাদের রেস্তোরাঁ খাতে অনলি 30% বোধহয় নিবন্ধিত আছে। এর বাইরে নিবন্ধন ছাড়া ছোট ছোট রেস্টুরেন্ট গুলোকে নিবন্ধিত করা হয় নাই, সেখান থেকে এই কর কর্মকর্তারা লুটপাট করে, সোজা কথা সিন্ডিকেট করে চাঁদা তুলে চলে। তাদেরকে আওতায় নিয়ে আসা হয় নাই। আপনার স্ট্রিট ফুড থেকে শুরু করে সমস্ত ফুডকে বলেছি আমরা ভ্যাটের আওতায় নিয়ে আসার জন্য এবং সবাইকে ইএফডি মেশিন দেওয়ার জন্য এবং ভ্যাটের হারটা কমিয়ে দেওয়ার জন্য। তাতে কি হয়, ভোক্তারা ভ্যাট দিতে উৎসাহ বোধ করবে এবং ভ্যাটের সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে ট্যাক্সেশন। এখন এই ট্যাক্সের যেভাবে নির্ধারণ করা হয় আমাদেরকে 5 স্টার স্ট্যান্ডার্ডে কস্টিং হিসাব করে ট্যাক্স যেভাবে নির্ধারণ করা হয়, এই ট্যাক্স যদি আমাকে দিতে হয় তাহলে আমার ঘর বাড়ি বিক্রি করে ট্যাক্সের টাকা দিতে হবে। দ্যাটস ওয়াই আমাদের রেস্তোরাঁ মালিকরা এই ভ্যাট আদায় করতে উৎসাহ বোধ করে না এবং ট্যাক্স দিতেও তাদের হিমশিম খেতে হয়। ট্যাক্স ব্যবস্থা আমাদেরকে মানে সেক্ষেত্রে আমরা একটি বিষয় এখানে ক্লিয়ার হয়ে গেল, যে এই বিষয়ে ক্লিয়ার হয়ে গেল যে যদি ভ্যাট বাড়ানো হয় সেক্ষেত্রে রাজস্ব আহরণ যে খুব একটা বেশি বাড়বে সেটা হবে না। কিন্তু জনাব ইমরান আপনার কাছে এই পর্যায়ে একটু জানতে চাচ্ছি, ক্ষতি কি কি হতে পারে আপনাদের খাতে? আমাদের তো এমনি ধরেন সেল কমে গেছে এখন পর্যন্ত, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে এখন পর্যন্ত বাজার ব্যবস্থাপনার এত খারাপ অবস্থা, বাজারের কোনো প্রোডাক্টেরই দাম নর্মাল অবস্থায় নাই। ওই যে সবজি ছাড়া ভাই বলেছেন, সেইখানে যেখানে আমাদের ক্রেতা কমে গিয়েছে, আমাদের প্রফিট করতে হিমশিম খাচ্ছি। বিগত সরকারের আমলে ইউটিলিটি গুলো সব ডাবল করে দিয়ে গেছে। সেই সবকিছু মিলে এমনি ডলার দামের ফ্ল্যাকচুয়েশনের কারণে, মূল্যস্ফীতির কারণে আমাদেরকে ওয়েজেস অ্যাডজাস্ট করতে হয়েছে, কিন্তু যেই পরিমাণ আমাদেরকে অ্যাডজাস্ট করতে হয়েছে সেই পরিমাণ পণ্যের দাম আমরা বাড়াচ্ছি না, বাড়াইতে পারি নাই। যদি আমরা পণ্য বাড়াই, যাও আমাদের কিছু ক্রেতা আছে সেই ক্রেতাও আমরা হারাবো, কারণ আমাদের সমস্ত লোকের কিন্তু আয় বাড়ে নাই, আমাদের সামষ্টিক আয় কিন্তু বাড়ে নাই, আয় কিন্তু কমে গেছে। তো সেই ক্ষেত্রে আমাদের বিক্রয় কিন্তু অনেক কম। তো আমরা ওয়েট করছিলাম যে এই 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 ফ্যাসিস্ট গভর্নমেন্টের পতনের পরে যে নতুন গভর্নমেন্ট আসছে তারা একটা দিক নির্দেশনা দিবে, তারা আমাদের বাজার সিন্ডিকেট ধ্বংস করে বাজারে নিত্য প্রয়োজনীয় মালামালের সরবরাহ স্বাভাবিক করে একটা স্বস্তিমূলক দামে নিয়ে আসবে এবং ব্যাংক খাত ঠিক করবে। তারপরে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো স্ট্রং হবে, কিন্তু তা না হয়ে হয়েছে উল্টা। আমার কথা হচ্ছে যে এই যে যারা আজকে মন্ত্রী পদমর্যাদা উপদেষ্টা মহোদয় আছেন, টোটাল তো এনজিও সরকার, এই যে তারা যখন সরকারে ছিলেন আওয়ামী লীগ, তারা তো তখন বলেছেন বাজার সিন্ডিকেটের কথা, কি কি প্রবলেম সবসময় উপদেশ দিয়েছেন। তারা বলেছেন ভ্যাট বাড়ানো যাবে না, এটা আওতা বাড়ানো হোক, সবকিছু হোক। তারা কেন গদিতে বসলে টিনের চশমাটা পরে নেন? তারা কেন সাধারণ মানুষের কথা চিন্তা করেন না? তারা কেন সাধারণ ছোট ব্যবসাদের কথা চিন্তা করেন না? আপনি দেখেন বাংলাদেশের ট্যাক্স আদায়ের জায়গা খুবই ক্ষীণ, খুবই কম জায়গা, কম মানুষ ট্যাক্স দেয়। সেখানে আমরা যারা ট্যাক্স দেই তাদের উপরে বেশি নিষ্পেষণ, নির্যাতন। ইমরান আপনি যেমনটি বলছিলেন যে সরকারের এই সিদ্ধান্ত তারা যখন আসেন তখন আপনাদের অর্থাৎ সংশ্লিষ্ট কারোর সাথে তারা কোনো এর আগে আলোচনায় বসেনি। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, জনাব ইমরান এবং জনাব নাজির দুজনেই আপনারা আমাদের সাথে থাকবেন। বিরতির পর আমরা আবারও ফিরে আসছি। বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায় সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায়। আবার একটু আলোচনায় ফিরে যেতে চাই। জনাব ইমরান আপনার কাছে যেতে চাচ্ছি, আপনি বলেছিলেন সরকার আপনাদের সাথে কোনো রকমের কোনো আলোচনা না করে সিদ্ধান্ত নিয়েছে, এনবিআর কেন আলোচনা করলো না? এনবিআর কোনো সময় আমাদের সঙ্গে আলোচনার প্রয়োজন মনে করে না। এনবিআর হচ্ছে
ইস্ট ইন্ডিয়া কোম্পানির জমিদার প্রথা, যেটা জমিদারি দিয়ে দিছে ওনাদেরকে, ওনারা ইচ্ছা মতন ভ্যাট নির্ধারণ করবেন, ট্যাক্স নির্ধারণ করবেন, এবং আমাদের কাছ থেকে খাজনা আদায়ের নামে চাপাচাপি করে দেন দেওয়া করে আদায় করে নিজেরা কিছু রাখবেন আর কিছু সরকারের কোষাগারে জমা দিবেন। আপনার মনে আছে ছাগল কাণ্ডের কথা? এই এনবিআর এর যে অসৎ কর্মকর্তা আছে, যারা এই আমলাতন্ত্রের যে দুর্নীতিবাজ গুলো আছে, তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত সরকার কোনো ব্যবস্থা নেয় নাই। টিআইবির হিসাবে সবচেয়ে বড় দুর্নীতিবাদ হচ্ছে আমলাতন্ত্র, তারপরে পলিটিশিয়ান। যে অসৎ পলিটিশিয়ানদের সম্পদ বাজেয়াপ্ত করা হোক, অসৎ দুর্নীতিবাজ কর্মকর্তাদের সম্পদ বাজেয়াপ্ত করে টাকার ব্যবস্থা করা হোক। তা না করে এই সাধারণ মানুষের শোষণ করা বন্ধ করতে হবে। সোজা কথা, সাধারণ মানুষের শোষণ করা বন্ধ না করলে এই রাষ্ট্রে কি হবে? আমাদের মতো ছোট ছোট উদ্যোক্তা সব ঝরে পড়বে, এক সময় কর্পোরেটরা এই টোটাল ব্যবসাটা দখল করবে। এই টোটাল বৈদেশিক নীতি হচ্ছে আমাদের দেশকে নতজানু করে রাখা। তারা লোনের এক পক্ষ দিবে, লোন আইএমএফ, সেই লোনের টাকা পলিটিশিয়ানরা বিভিন্ন প্রকল্পের নামে চুরি করে বিদেশে নিয়ে যাবে। আরেক পক্ষ এসে এখন লোন নিয়ে আমাদের উপর করের বোঝা চাপাই দিয়ে দেশটার 12টা বাজায় দিবে। যাই দেশটা একটু আগে বাড়ছিল, ব্যবসায়ীরা, ছোট ছোট ব্যবসায়ীরা এই ব্যবসায়ীকে একটা পর্যায়ে নিয়ে গিয়েছিল, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা। এই ব্যবসাটা এখন এই বাংলাদেশকে ধ্বংস করার একটা বড় সড়ো ষড়যন্ত্র মনে হয় আমরা দেখতে পাচ্ছি। তা না হলে 5 মাস হয়ে গেল, এখন পর্যন্ত আমরা একটা স্থিতিশীল গভর্নমেন্ট দেখতে পাচ্ছি না, এখন পর্যন্ত ল অ্যান্ড অর্ডার পর্যন্ত ঠিক করতে দেখতে পাচ্ছি। তার বাইরে এসে সাধারণ মানুষের উপরে যে জুলুমটা চাপাই দেওয়া হচ্ছে, এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এবং আমরা ব্যবসায়ীরা, আগে তো সরকারের লেজুর ভিত্তি করে বিসিসিআইতে সরকারের আজ্ঞাবহ যারা ছিল, তারা তাদের সুবিধা নেওয়ার জন্য সরকারের সাথে কোনো দেন দরবার করে নাই। এই আমরা ছোট ব্যবসায়ীরা এখন আর চুপচাপ বসে থাকবো না। সারা বাংলাদেশের মিনিমাম 50 লক্ষ ব্যবসায়ী আপনার রাস্তায় নামবে যদি তারা জোর জবরদস্তি করে এরকম ট্যাক্স ভ্যাট আমাদের উপর চাপাই দেয়। আমরা বলতে চাই, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেই। এখন পর্যন্ত আমরা কোনো দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কোনো ওইরকম কোনো সিমটম আমরা দেখতে পাচ্ছি না। প্রশাসনের ভিতরে রন্ধে রন্ধে দুর্নীতিবাজ, তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়া হোক, তাদের সম্পদের হিসাব আগে নেওয়া হোক, তারপরে ছোট ছোট ব্যবসায়ীদের উপরে জুলুম করা হোক, তারপরে সাধারণ মানুষের উপরে ট্যাক্স ভ্যাট চাপানো হোক। কারণ আমরা ভুলে যাই, এই জাতি ভুলে যাওয়ার জাতি। কারণ আমরা ওই ছাগল কাণ্ডটা ভুলে গেছি, যে আপনি দেখতে পারেন একজনের যদি এই অবস্থা হয় তাহলে পুরো অবস্থাটা কি। তো এইটা স্বাধীনতার 50 বছরেও এই পলিটিশিয়ানদের দুর্বৃত্তায়নের কারণে, সঠিক নেতৃত্ব না আসার কারণে, যোগ্য নেতৃত্ব না আসার কারণে আজকে নতজানু আমাদের এই আমাদের আমাদের সরকার, আমাদের দেশ। তা না হলে আমলাতন্ত্রের ফাঁদে পড়ে 50 বছরে একটা সুন্দর একটা দেশ গঠন করতে আমরা পারি নাই। একটা সিস্টেমেটিক দেশ, একটা সুশাসন, যেখানে আমরা সুশাসন পাবো। এখন সংস্কারের কথা বলছে, 5 মাস হয়ে গেল, সেরকম আমরা কিছু দেখছি না। সংস্কার মানে এই না। আমরা একটু জনাব নাজেরের কাছে যাই। নাজের, আপনি কি মনে করছেন না যে এই মুহূর্তে আসলে যারা হোটেলে গেস্ট আছেন, অর্থাৎ আমরা ক্রেতাদের কথা বলছি, তারা কি এই ভ্যাট পরিশোধের জন্য তারা প্রস্তুত কিনা? এবং একই সাথে যদি এই ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরকার কোনো কারণে পিছপা হয়, তাহলে বিকল্প নীতি কি হতে পারে? না, ওইটা আসলে আপনি যেটাই বলছেন, আসলে আমরা যারা ক্রেতা, আমরা ওই ধরনের বাড়তি ভ্যাট দেওয়ার ক্ষেত্রে আমাদের লিমিটেশন তো আছে। যেহেতু আপনি এখন দেখেন সবগুলি পণ্যের মানে দাম বৃদ্ধি পাওয়ার কারণে এমনি ভোক্তা বা ক্রেতা যারা আছে তাদের আসলে নামিশ্বাস অবস্থা। তো সেই অবস্থায় যারা হোটেলে এবং রেস্তোরাঁয় খায়, তো তাদেরকে তো বাড়তি 5% থেকে 15% যেতে হবে। তো তার মানে এটা কিন্তু অনেক বেশি, 10% বাড়বে। তো 10% বাড়া সেই সামর্থ্যটুকু অনেকেরই নাই। আমরা যারা বারবার বলে আসছি, মানুষের মানে শক্তি সামর্থ্য যাই ছিল সবগুলি কিন্তু স্ট্যাগনেন্ট অবস্থায় আছে। সেখান থেকে মানুষ এখনো পরিত্রাণের অবস্থান পায় নাই। কারণ হলো যে এই যে ধরুন 5ই আগস্টের পর পরিবর্তনের পরে অর্থনৈতিক অবস্থা এমনি ভঙ্গুর। তো সেই অবস্থার মধ্যে অনেকের চাকরি বাকরি নিয়ে টালমাটাল অবস্থা, অনেকের চাকরি হারিয়েছে, এর ভিতরে চাকরি হারিয়েছে। তো যেখানে সীমিত আয়ের মানুষ, সাধারণ প্রান্তিক আয়ের মানুষ, তাদের তো এমনি কষ্টে যাচ্ছে। সেই জায়গায় অনেকের কাছে মানে হোটেলে গিয়ে খাওয়ার যে মানে দরকারটা ছিল, প্রয়োজনটা ছিল, সেটাই কিন্তু এখন করতে পারবে না। এবং অনেকে আমরা দেখছি যে যারা হোটেল রেস্তোরাঁয় খায়, খাবারের তালিকার মধ্যে মেনু তো অনেক ধরনের চেঞ্জ আনতে হচ্ছে। কারণ হলো যে তার খরচের পাল্লা বাড়ছে, তার ইনকাম তো বাড়ে নাই। তো সেগুলোর সাথে ফিট করে মানুষ কিন্তু এখনো বাড়তি খরচ দেওয়ার মতো, বাড়তি তার মানে ব্যয় করার মতো সেই ধরনের শক্তি সামর্থ্য এখনো হয়ে ওঠে নাই। তো এই সময়টাতে এটা আসলে মানে বিকল্প নীতির কথা আপনি বলবেন কিনা? বিকল্প নীতির তো অনেকগুলি আছে। সরকার আয় বাড়ানোর কথা বলছে, আমি প্রথমেই বলছি, সেটা হলো যে মানে ওই যে ইমরান ভাই বলছেন যে ওনাদের অনেকগুলি ব্যবসায়ী আছে, রেস্টুরেন্ট ব্যবসায়ী আছে যারা কিন্তু ভ্যাটের আওতায় নিবন্ধিত হয় না। তাদেরকে নিয়ে আসেন, আপনি মানে আদায়ের হারটা বাড়ান। আমরা বলছি যে ফাঁকির হারটা বন্ধ করেন।
ভ্যাট আছে, অন্যান্য বিষয়গুলো যেগুলি আছে, ইএফডি মেশিন সব জায়গায় নাই। আপনি দোকানে আমরা ভ্যাট দিচ্ছি, কিন্তু দোকানদার তো আমাদেরকে রিসিপ্ট দিচ্ছে না। এরকম ঘটনা কিন্তু অনেক জায়গা থেকে করতেছে। এগুলাকে আপনি রিফান্ড করেন। আমরা বলছি এটাকে সহজীকরণ করেন, যত সহজে দেওয়া যাবে তত মানে মানুষকে দিতে আগ্রহ পোষণ করবে। তো আপনি যদি ফাঁকিটা বন্ধ করতে পারেন, তাহলে কিন্তু এই যে আপনি দফায় দফায় যে মানে হার বাড়ানো যে কথাটি বলছেন, রেট বাড়ানোর কথা বলছেন, এটা কিন্তু করা লাগবে না। তো এটা না করে আপনি ওই ফাঁকিগুলো বন্ধ করেন, তাহলে দেখা যাবে যে এখন যে ভ্যাট আদায় হচ্ছে তার থেকে 10 গুণ ভ্যাট বৃদ্ধি পাবে। তো এইসব আমাদের ধারণা যে এনবিআর সেদিকে যাবে না, কারণ হলো যে তারা মানুষের উপর দুর্ভোগ বাড়ানোর ক্ষেত্রে আমাদের সরকারি কর্মকর্তারা অনেক বেশি আগ্রহী। জি, মানে এটা কোনো সময় তারা কিন্তু। ধন্যবাদ জানাচ্ছি। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের আজ এখানেই বিদায় নিতে হচ্ছে। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।